প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা তোমাদের জন্য যে শ্রেণীটির বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি নিশ্চয়ই আমার হাতে বইটি দেখে বুঝতে পেরেছো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই আমার হাতে আছে। এই বিষয়টির আমরা তোমাদের প্রথম অধ্যায়ে আমি আলোচনা শেষ করেছিলাম। পাশাপাশি আমাদের মৌটুসী ম্যাডাম তোমাদেরকে আরও অধ্যায়ের কিন্তু বিজ্ঞানের ভিডিও ক্লিপস তোমাদেরকে অলরেডি দিয়েছে। তো তার ধারাবাহিকতায় আমি আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন অধ্যায়টি। প্রিয় শিক্ষার্থীরা, বই খাতা নাও এবং বইটি হাতে নিয়ে এই অংশটি খুলে ফেলো। দেখো, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু কি সেই বিষয়টি আমরা আগে জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু, আমার হাতে একটি কলম আর ডাস্টার আছে, এটা পদার্থ, রাইট? বাতাসে এখানে বায়ু আছে, অনেক বায়ু আছে, বায়ুতে বিভিন্ন ধরনের পদার্থ আছে। তাহলে পদার্থ হচ্ছে যার আয়তন দখল করে, যার ওজন আছে, বলপ্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা কি বলে থাকি? পদার্থ। আর এই পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যে ক্ষুদ্রতম কণাকে আর ভাঙা যায় না, যাকে ভাঙলে ওই পদার্থের আর কোনো অস্তিত্ব থাকবে না, তাকে আমরা বলবো পরমাণু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শিখে নিই পরমাণু কাকে বলে। পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙলে ওই পদার্থের কোনো অস্তিত্ব থাকে না। ক্ষুদ্রতম কণা যাকে ভাঙলে ওই পদার্থের আর কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ওই পদার্থটা যেই ধরো এই ডাস্টারটাকে আমি যদি ভাঙতে কাটতে এতটা ছোট করে ফেলি, যেই ছোট করার ফলে তুমি এই ডাস্টারটাকে আর চিহ্নিত করতে পারছো না, তাহলে পদার্থের সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে পরমাণু। যেমন আমরা ক্লাস 7 শিখেছিলাম পানির সংকেত H2O। এই সংকেতটাকে আমি যদি ভাঙি তাহলে আমি এখানে পাবো হাইড্রোজেন আর অক্সিজেন। কি পাবো শিক্ষার্থীরা? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের দুইটা পরমাণু থাকবে আর অক্সিজেনের একটা, যেহেতু হাইড্রোজেনের এখানে 2 আছে, হাইড্রোজেনের এখানে 2 থাকার কারণে হাইড্রোজেন দুইটা পাবো, অক্সিজেনের এখানে একটা আছে, একটা পাবো। তাহলে এই যে অবস্থাটা প্রিয় শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করছি, পানিকে ভেঙে আমি কি পেলাম? হাইড্রোজেন আর অক্সিজেন পেলাম। এই অক্সিজেন আর হাইড্রোজেনকে যদি ভাঙি তাহলে আমি হাইড্রোজেনকে পাবো না আর অক্সিজেনকে পাবো না। তাহলে এই যে পানি বা পদার্থ, পানি একটি পদার্থ, কারণ একটা গ্লাসের ভিতরে যদি তুমি পানিকে রাখো তাহলে সেই গ্লাসের আয়তনটাকে দখল করে নেয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করলাম পানিকে ভেঙে আমরা কি পাচ্ছি? হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন। সো এখানে এই যে পানিকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের পরমাণু আর হচ্ছে অক্সিজেনের পরমাণু। তাহলে আমরা পরমাণু কাকে বলে সেটা শিখলাম। এবার আরেকটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে অণু। একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। একটু আগে আমরা দেখেছি যেমন হাইড্রোজেনের দুইটা পরমাণু, এই যে হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের একটা পরমাণু একত্রে যুক্ত হয়ে H2O হাইড্রোজেন গ্যাস গঠন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করছে। এটাকে আমরা বলছি অণু। H2 কে আমরা বলছি কি? H2 কে আমরা কি বলছি? অণু। আর শুধু H হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটি সংজ্ঞা শিখলাম, একটা হচ্ছে অণু কাকে বলে আর একটা হচ্ছে পরমাণু কাকে বলে। এই যে পরমাণু কথাটা বলছি, এই পরমাণুর প্রথম যিনি পরমাণু সম্পর্কে আমাদেরকে পরমাণু কি কেমন হবে তোমাদের বইয়ে দেখো এই সম্পর্কে
সম্পর্কে একটি ইতিহাস কিন্তু আমাদের সামনে রয়েছে। সেই ইতিহাসের শুরুতে দেখো কি বলা হয়েছে, পরমাণু শব্দটি প্রথম যিনি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। ক্ষুদ্রতম কণার বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানীরাই কিন্তু পরমাণু নিয়ে অনেক ধরনের মতবাদ দিয়েছে, অনেকে অনেক ধরনের কথা বলেছে। তার মধ্যে সর্বপ্রথম যার কথাটাকে গ্রহণযোগ্যতা পেয়েছিল তিনি হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনগুলো বইয়ে দাগিয়ে নিতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে বলেছে, এই যে দেখেছো, সর্বপ্রথম পরমাণু শব্দটিকে পরমাণু ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা? আমরা পেলাম পরমাণু সম্পর্কে প্রথম মতবাদ কে দেয়, প্রথম মত পোষণ করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। কে প্রিয় শিক্ষার্থীরা? বিজ্ঞানী ডেমোক্রিটাস। কত শব্দে? 400 অব্দে। তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গ্রিক বিজ্ঞানী ছিলেন। তিনি এই পরমাণু শব্দটার নাম কি দিলেন? অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ পরমাণু, অর্থাৎ সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণা, পদার্থের ক্ষুদ্রতম এই কণা বা পরমাণু নিয়ে অনেক বিজ্ঞানীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। সর্বপ্রথম এর মধ্যে সর্বপ্রথম যার মতবাদটি বা যার মত প্রকাশ সম্পর্কে আমরা জানব তিনি হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে, কত অব্দে? 400 অব্দে। কত অব্দে? 400 অব্দে। তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গ্রিক দেশের। কোন দেশের? গ্রিক দেশের। গ্রিক দেশের বিজ্ঞানী ছিলেন। আবারও বলছি, বিজ্ঞানী ডেমোক্রিটাস 400 অব্দে, খ্রিস্টরা জন্মের আগে 400 অব্দে তিনি পদার্থের ক্ষুদ্রতম এই কণা, একদম পদার্থের ছোট ছোট কণা, এই কণাটার সর্বপ্রথম নামকরণ করলেন। তিনি বললেন এই কণাটার নাম হচ্ছে পরমাণু। ইংরেজি শব্দ হিসাবে উনি ব্যবহার করলেন অ্যাটম। কি শব্দ ব্যবহার করলেন? অ্যাটম। ATOM, অ্যাটম। কি শব্দ ব্যবহার করলেন? অ্যাটম। ATOM, অ্যাটম। এবং তিনি এই কণা সম্পর্কে বললেন এটি গ্রিক শব্দ অ্যাটমস শব্দ থেকে নেওয়া হয়েছে। কি শব্দ থেকে? অ্যাটমস, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। যেহেতু অবিভাজ্য শব্দ থেকে তিনি নিয়েছেন, তাই তিনি বললেন এই অ্যাটমকে ভাঙা যায় না। তাহলে আমরা ডেমোক্রিটাসের সম্পূর্ণ মতবাদটাকে সংক্ষেপে কি বলবো? আমরা বলবো তিনি পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম, এবং এই অ্যাটম পরমাণুটি অ্যাটমাস শব্দ থেকে তিনি নিয়েছিলেন, যার অর্থ অবিভাজ্য। এবং তিনি বলেন পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি করা যায় না? ভাঙা যায় না। পরবর্তীতে তার এই মতবাদের বিপরীত মত প্রকাশ করেন। তার বিপরীত তিনি বলেছেন ভাঙা যায় না, আর বিপরীত মত এই পদার্থকে ভাঙা যায়। এই মতবাদ কে দিলেন? বিজ্ঞানী প্লুটো আর হচ্ছে অ্যারিস্টটল। প্রিয় শিক্ষার্থীরা, বইয়ের প্রত্যেকটি লাইন দাগানো আছে, দাগিয়ে নিবা। অ্যারিস্টটল আর বিজ্ঞানী প্লুটো। দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। বিপরীত আবারও বলছি যে বিজ্ঞানী ডেমোক্রিটাস বললেন এটাকে ভাঙা যায় না, ভাঙতে পারবা না, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু তার এই মতবাদের বিপরীত চিন্তাধারা, অর্থাৎ একে ভাঙা যায়, এই মতবাদ দিলেন বিজ্ঞানী প্লেটো আর অ্যারিস্টটল। কে দিলেন? বিজ্ঞানী অ্যারিস্টটল ও প্লেটো বললেন যে হ্যাঁ এটাকে ভাঙা যায়, এটাকে কি করা যায়? ভাঙা যায়। কিন্তু এই মতবাদটা, অ্যারিস্টটল আর প্লেটোর মত
টিকে থাকেনি, অর্থাৎ তাদের এটাকে আবার বাধা দিলেন কে? 1803 সালে বিজ্ঞানী ডালটন। তাহলে প্রথমে ডেমোক্রিটাস, তারপর অ্যারিস্টটল, এরপরে আসলেন কে? জন ডালটন 1803 খ্রিস্টাব্দে। তিনি কি বললেন? তিনি বললেন পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যাদেরকে ভাঙা যাবে না। মৌলিক পদার্থের, উনি আবার মৌলিক আর যৌগিক দুইটা আলাদা করে দিলেন। উনি বললেন মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যেটা পরমাণু, তাকে আর ভাঙা যায় না, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ভাঙা যায়, আর ভাঙলে সেক্ষেত্রে তুমি একাধিক পরমাণু পাবে। আবার বলছি, উনি বললেন মৌলিক পদার্থ কারা? যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কাউকে পাওয়া যায় না। অর্থাৎ যেমন হাইড্রোজেন গ্যাস, তুমি হাইড্রোজেন গ্যাসকে নিলে শুধু কি পাবা? এইচ আর এইচ। তাহলে কি পেলাম? শুধু এইচ আর এইচ। তাহলে এই যে অবস্থাটা, এই এইচ আর এইচ ভেঙে এটাকে আমরা বলছি মৌলিক পদার্থ। তাহলে এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এইচ আর এইচ, একে আর ভাঙা যাবে না। কিন্তু যদি যৌগিক পদার্থ নাও, তাকে ভাঙা যাবে। সেই ক্ষেত্রে যৌগিক পদার্থ, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখেছিলাম, যে পানির কণাকে ভেঙে আমি হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে অ্যারিস্টটল আর প্লেটো যে মতবাদটা দিয়েছিলেন যে পদার্থকে ভাঙা যাবে, কিন্তু বিজ্ঞানী ডালটন এসে বললেন যে ডেমোক্রিটাসকে তিনি সমর্থন করে বললেন যে না, পদার্থের ক্ষুদ্রতম কণাকে ভাঙা যায় না, এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ভাঙা যাবে না, ভাঙলে সেই পদার্থের কোনো অস্তিত্বই থাকতেছে না। আর যৌগিক পদার্থের পরমাণুকে, যৌগিক পদার্থকে তুমি ভাঙতে পারবে, এবং যৌগিক পদার্থকে তুমি যদি ভাঙো একাধিক পরমাণু পাবে। তার এই মতবাদকে সবাই গ্রহণ করলো, অ্যারিস্টটলটাকে বাদ দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে আবিষ্কার করে দেখা গেছে যে অ্যারিস্টটল ঠিক ছিলেন, প্লেটো ঠিক ছিলেন, পদার্থের পরমাণুকে ভাঙা যায়। পদার্থের পরমাণুকে কি করা যায় প্রিয় শিক্ষার্থীরা? ভাঙা যায়। তাহলে পরবর্তীতে আমরা কি পেলাম? পদার্থের পরমাণুকে ভাঙা যায়। এইবার এই পরমাণুটা দেখতে কেমন? পরমাণুর গঠন সম্পর্কে কয়েকটা মতবাদ আছে, তাদের মধ্যে তোমাদের বইয়ে মতবাদগুলোর নাম উল্লেখ আছে, ডিটেলস কোনো বর্ণনা নিয়ে আমি জাস্ট তাদের কথাগুলো বলছি। পরমাণু গঠন সম্পর্কে সর্বপ্রথম যিনি ধারণা দেন, তিনি হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ডের পর তোমাদের বইয়ে যিনি আছেন, তিনি হচ্ছে বোর মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় সৌর মডেল। এরকম আরো মডেল আছে, থমসনের মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, থমসনের মডেল, বোরের মডেল, এরকম অনেকগুলো মডেলই আছে। তার মধ্যে আমাদের বইয়ে বা আমাদের ক্লাস 8-এ, আমরা উচ্চতর ক্লাস যখন 9-এ উঠে যাবো, সায়েন্স নিব, তখন এগুলো অনেক ডিটেলস আমরা জানবো ইনশাআল্লাহ। এখন আমরা শুধু যতটুকু আমাদের না জানলেই নয়, ততটুকু আমরা জানবো। রাদারফোর্ডের পরমাণু মডেল, তিনি কি বললেন? তিনি বললেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরে, পরমাণুকে কেন্দ্র করে এই যে পরমাণুকে ভাঙলে কণা পাওয়া যায়, সেই কণাগুলো কি করবে? ইলেকট্রনকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। তাহলে আসো আমরা আগে জেনে নেই পরমাণুকে ভাঙলে কি কি কণা পাওয়া যায়। একটি পরমাণুকে যদি আমরা ভাঙি, পরমাণুকে ওনারা সূর্যের সাথে তুলনা করলেন, অর্থাৎ এরকম পরমাণুর একটা কেন্দ্র আছে, পরমাণুর কেন্দ্র, কেন্দ্রের বাইরে ইলেকট্রন ঘুরবে, কেন্দ্রকে বলা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রটাকে সেই শিক্ষার্থী কি বলা হবে? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস, আর বাইরে একটা চক্কর বা অঞ্চল থাকবে যেখানে ইলেকট্রন থাকবে। তাহলে একটা পরমাণুকে ভাঙলে 3টি কণা পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে কয়টা পাওয়া যায়? 3টি কণা পাওয়া যায়। কি কি কণা? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন P, ইলেকট্রন E and নিউট্রন N দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে একটা পরমাণুকে ভাঙলে আমরা কয়টা কণা পাবো? স্থায়ী কণা, কিন্তু এটা স্থায়ী। তাহলে পরমাণুকে ভাঙলে আমরা 3টা স্থায়ী কণা পাবো, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আবারও বলছি, একটি পরমাণুকে ভাঙলে আমরা 3টা
কণা পাবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের মধ্যে আমাদের ইলেকট্রন থাকবে বাইরে, এখানে থাকবে ইলেকট্রন, আর এই কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন। কেন্দ্রে কি থাকবে? প্রোটন আর নিউট্রন। বাইরের কক্ষপথে কি থাকবে প্রিয় শিক্ষার্থীরা? ইলেকট্রন। শিক্ষার্থীরা খুব মানে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কারণ প্রত্যেকটা কথার ভিতরে এক একটা করে প্রশ্ন লুকায়িত আছে। পদার্থকে ভাঙলে কয়টা কণা পাওয়া যায়? তিনটা। কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্র, যাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর পরমাণুর আরেকটি কণা যেটি ইলেকট্রন, ইলেকট্রন কোথায় থাকছে? ইলেকট্রন থাকছে নিউক্লিয়াসের ঠিক বাইরে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড তিনি বললেন আমরা সূর্যকে কেন্দ্র করে, এই যে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে কে ঘুরে? গ্রহ ঘুরে। সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরে, সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরে। সৌরজগতে আমরা দেখেছি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন মুভ করে, যেমন ঘুরে চারদিকে সার্কেলে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। কিন্তু যেভাবে ঘুরবে সেটা কি, সেটা সম্পর্কে কোনো ধারণা দেয়নি, তিনি ধারণা দেয়নি। কিন্তু বিজ্ঞানী বোর এসে বললেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী রাদারফোর্ড শুধুমাত্র এইটুকু কথা বলেছেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন চারিদিকে ঘুরে রাউন্ড অ্যান্ড রাউন্ড, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরবে। এই যে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরবে, এই ঘোরার যে পথটা, এই যে ঘুরছে, এই ঘোরার পথটা আসলে কেমন হবে? অর্থাৎ তারা কি বৃত্তাকারে ঘুরবে নাকি আঁকা বাঁকা ঘুরবে, কিভাবে ঘুরবে সেটা তিনি বর্ণনা করেননি। কিন্তু বিজ্ঞানী বোর এসে কি বললেন? উনি বললেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ঘুরবে, এই ঘোরার পথটা দেখতে হবে সার্কেল, বৃত্তাকার। আবারও বলছি, ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার পথটার ধারণা দেন বিজ্ঞানী বোর। রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক ত্রুটি, তিনি যে কটা স্বীকার্য দিয়েছিলেন, 5টি স্বীকার্য দিয়েছিলেন, 5টা স্বীকার্য, 5টা ত্রুটি বা 5টা সীমাবদ্ধতা আমরা লিমিটেশন দেখতে পাই। সেই লিমিটেশনগুলোকে দূর করেছিলেন বিজ্ঞানী বোর। আমরা এটা উচ্চতর ক্লাসে যে শিখবো। আমরা শুধু এতটুকু জেনে রাখি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়, এবং তিনি বলেছেন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঠিক সেইভাবেই ঘুরবে। ঠিক আছে, তিনি জাস্ট ঘোরাটাকে বললেন, কিন্তু কোন পথে ঘুরবে, একা বেঁকে ঘুরবে না সোজা বৃত্তাকার পথে ঘুরবে, সেই পথটা সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। এখন বিজ্ঞানী বোর কি করলেন? সেই ধারণাটা দিলেন। বোর বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরবে। এই বৃত্তাকার পথটার নাম হচ্ছে কক্ষপথ। প্রিয় শিক্ষার্থীরা, এই বৃত্তাকার পথটার নাম কি? কক্ষপথ। আরেকটা নাম আছে শক্তি স্তর, আরেকটা নাম আছে ইংরেজিতে একে অরবিট ডাকা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বৃত্তাকার পথকে কয়টা নামে ডাকবো? কক্ষপথ। আর কি ডাকবো? শক্তি স্তর। আর কি ডাকবো? অরবিট। তাহলে এই তিনটা জিনিস আমরা কিন্তু জানতে পারলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব, এই যে পরমাণু তিনটা কণার কথা বললো, কি কি কণার কথা বলেছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। মনে রাখতে হবে প্রোটনের চার্জ ধনাত্মক, পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ঋণাত্মক। ঠিক আছে, আরেকটা জিনিস চিত্রের দিকে খেয়াল করে দেখো, নিউক্লিয়াসটা যতটুকু জায়গা দখল করে আছে বৃত্তাকার সার্কেলের মাঝখানে, ঠিক তত তার চেয়ে বেশি ফাঁকা রয়েছে। এই যে নিউক্লিয়াস অত্যন্ত ছোট বা নগণ্য হয়, ও সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটি অত্যন্ত ছোট দেখায়, অত্যন্ত ছোট বা নগণ্য। আর কক্ষপথের বাইরে এই অংশগুলো ফাঁকা থাকে, এজন্য বলা হয় যে পরমাণুর অধিকাংশ অঞ্চল হচ্ছে ফাঁকা। আরেকটা জিনিস মনে রেখো শিক্ষার্থীরা, ইলেকট্রনের কেন্দ্রে কে থাকে? প্রোটন আর
যে কেন্দ্রে আছে তার ভরটাই কাউন্ট হবে, আর ইলেকট্রন যে বাইরে আছে তার ভর প্রোটন আর নিউট্রনের তুলনায় খুব কম, অনেক অল্প হওয়ার কারণে তার ভরটাকে নগণ্য বলে অ্যাভয়েড করা হয়। মূলত একটি পরমাণুর ভর হচ্ছে প্রোটন আর নিউট্রনের ভর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে তিনটে জিনিস শিখলাম। একটা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাওয়া যায়। এখন আমরা যে টপিকসটা শিখব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম কেন্দ্রে থাকছে প্রোটন আর নিউট্রন, কেন্দ্রের বাইরে এই কক্ষপথে থাকছে ইলেকট্রন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি লক্ষ্য করলাম? কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথে কি থাকছে? ইলেকট্রন। এই যে প্রোটন আর ইলেকট্রন দেখলাম, এখন আরেকটি কথা আমরা শিখব, পারমাণবিক সংখ্যা। ধরো কোনো পরমাণুর প্রোটন সংখ্যা 4, তাহলে তার পারমাণবিক সংখ্যাও 4 হবে। ম্যাজিক। অর্থাৎ পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা। কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ কেন্দ্রের নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে সেটাই হবে তার কি সংখ্যা? প্রোটন সংখ্যাই হবে তার পারমাণবিক সংখ্যা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 বলতে কোন পরমাণুর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? আমি বলবো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বুঝি এর নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে। বুঝা গেছে? উত্তরটি কি হবে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝা যায় এর কেন্দ্রে 8টি প্রোটন আছে। ঠিক আছে? অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত, প্রোটনও তত। ক্লিয়ার? না ক্লিয়ার বলে আবার ক্লিয়ার হয়ে। ধরো পারমাণবিক সংখ্যা 9, প্রোটন সংখ্যা 9, পারমাণবিক সংখ্যা 10, প্রোটন সংখ্যা 10, পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11। অর্থাৎ পারমাণবিক সংখ্যার দাঁড়িপাল্লার এপাশ আর ওপাশ, দাঁড়িপাল্লার এপাশ আর ওপাশ। যদি আমি দাঁড়িপাল্লা
প্রোটন সংখ্যা তাপ, পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা তাপ। প্রিয় শিক্ষার্থী মনে থাকবে আশা করি। আচ্ছা আমরা এখন চলে যাব আরেকটা জিনিস শিখব। ম্যাডাম ইলেকট্রন সংখ্যা তো কিছু বললেন না, পিকচার বাকি, শোনো। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। অর্থাৎ কোনো পরমাণু, আমি কিন্তু পরমাণু শব্দটা বলছি, আয়ন না, আয়ন আবার আলাদা জিনিস। তাহলে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যাই তার কি হবে, ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাই কি হবে তার ইলেকট্রন সংখ্যা। বুঝে গেছে প্রিয় শিক্ষার্থীরা? তার প্রোটন সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যা। তাহলে আমার কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হলে আমি কি কি বলবো? কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11, আমি বলবো তার প্রোটন সংখ্যা 11, আমি বলবো তার ইলেকট্রন সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা 11 হলে আমি কি কি বলবো? প্রোটন সংখ্যা 11 বলবো আর ইলেকট্রন সংখ্যা 11 এই কথাটা বলবো। তার মানে পারমাণবিক সংখ্যার সমান হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে তার কি সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর প্রোটন সংখ্যা তার পারমাণবিক সংখ্যার সমান হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। এবার আমরা চলে যাব আরেকটি শব্দ শিখব, সেটা হচ্ছে ভর সংখ্যা। এই যে পরমাণুর কেন্দ্রে তুমি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন আর নিউট্রনকে যোগ করলে আমরা ভর পাই, একটা বস্তুর ভর। ঠিক আছে? একটা বস্তুর ভর কি হবে? যখন তার কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকতেছে, এই যে প্রোটন আর নিউট্রনের সমষ্টি হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে আমাকে পরীক্ষার হলে যদি বলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, নিউট্রন সংখ্যা কত? তাহলে আমি কিভাবে বের করব? আমাকে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 11, রাইট? তাহলে আমার প্রোটন সংখ্যা কত? 11, এটা আমরা মুখস্থ করে ফেলেছি। এবার আমরা নিউট্রন সংখ্যা বের করব, খুব সহজ। নিউট্রন সংখ্যা আমরা কি করব? ভর সংখ্যা কত দেওয়া শিক্ষার্থীরা? 35। এই 35, সরি, ভর সংখ্যা কত দেওয়া? 23। ভর সংখ্যা কত দেওয়া? 23। এই 23 থেকে আমার যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া, সেটাকে আমি মাইনাস করে দেব। কত বের হলো? 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভর সংখ্যা যেহেতু প্রোটন আর নিউট্রনের সমষ্টি, দুইটা সংখ্যার সমষ্টি, একটা দেওয়া আছে আরেকটা বের করতে হবে, তাহলে দুইটা থেকে বিয়োগ করে দাও। ছোটবেলার অঙ্ক, রনি আর লিচুর একত্রে 85টি চকলেট আছে। রনি আর রাজুর একসাথে 85টি চকলেট আছে। রনির কাছে যদি 20টি চকলেট থাকে, তাহলে রাজুর কাছে কয়টি চকলেট আছে? কিভাবে বের করতা? টোটাল চকলেট 85, 20 বিয়োগ করে দিতা, রাজুরটা বের হয়ে যেত, তাই না? তাহলে এরকম রাজু রানুর অঙ্কের মতোই, রাজু আর রনির অঙ্কের মতোই প্রোটন আর নিউট্রনের টোটাল সমষ্টি 23 দেওয়া আছে। হ্যাঁ, 23 দেওয়া আছে, এর মধ্যে প্রোটন দেওয়া আছে 11টা। তাহলে নিউট্রন কত হবে? 23 থেকে 11 বিয়োগ করব, বের হয়ে যাবে 12। এটাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা বের করার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তো প্রশ্ন ক্লাসটি বারবার রিভিউ করে দেখবে। আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ খাতায় তুলে নাও।
সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে? বাড়ির কাজ 2 নম্বর, কোন মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো ও ভর সংখ্যা 35 হলে মৌলটির প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, কারণ স্ক্রিনশট নিলে বাসায় বসে প্রশ্নটা লিখতে তোমাদের ইজি হবে, সুবিধা হবে। আমি যতটুকু আলোচনা করেছি সে দুটো থেকে তোমাদের এই দুটি বাড়ির কাজ থাকবে। আশা করি পারবে। না পারলে আমাদের ভিডিওতে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসের এই অধ্যায়টির পরবর্তী ক্লাসের সাথে তোমাদের সাথে আমি দেখা করব। তোমাদের ম্যাডাম জেবা আক্তার, সহকারী শিক্ষক শেখ ডি আব্দুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।